দেখেন, হাটহাজারীতে গিয়ে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ হেফাজতের নেতাদের সাথে সাক্ষাৎ করছে। এর কয়েক মাস আগে মির্জা ফখরুল চরমনাইয়ের নেতাদের সাথে গিয়ে সাক্ষাৎ করছে। সে পাঁচকলি টুপি পরছে, সেখানে কয়েক দফা সাইন করছে তারা কখনো শরিয়া বিরোধী কোনো আইন করবে না, এরকম কথা বলছে। আর প্রথম আলোর সাথে সাক্ষাৎকার দিয়ে বলে দেশে উগ্রতার উত্থান করছে, উগ্রপন্থীদের উত্থান করছে, দক্ষিণপন্থীদের উত্থান করছে। 3 আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু ঘটবে, এনসিপি এই ঘোষণা দিয়ে দিয়েছে। হ্যাঁ, 3 আগস্ট নতুন কিছু ঘটতে পারে। জুলাই সনদ 3 আগস্টের আগে যদি হয়েও যায়, যদি সেটা সর্বসম্মত হবে না, তারপরে নতুন কিছু ঘটবে। অনেকে আমাকে বলেন যে ভাই আপনি কিছু বলেন না কেন, এই যে বাংলাদেশে আওয়ামী লীগ দখল করে নিতে চায় 5ই আগস্ট, হাসিনা পলায়নের 1 বছর পূর্তির ওই 5ই আগস্ট আবার হাসিনা ফিরে আসবে, আবার সরকার গঠন করবে, প্রশিক্ষণ দিচ্ছে, মেজর সাদিক ধরা পড়ছে, তার বউ নাকি আবার এসপি, সেও ধরা পড়ছে। তারা অস্ত্রের ট্রেনিং দিচ্ছিল, বসুন্ধরা একটা কনভেনশন সেন্টার ভাড়া করে 400 লোক নিয়ে ট্রেনিং দিচ্ছিল। আমার না এসব কেন জানি বিশ্বাস হতে চায় না। কারাগারে গণদোলাই খাচ্ছে আওয়ামী লীগ নেতারা। ইতিমধ্যে এক নেতাকে এমন গণদোলাই দিয়েছে জনতা, কারাগারে অন্যান্য যারা আছেন তারা তাকে কোন রকম রক্ষা করে বাঁচিয়ে নিয়েছেন সেখানের নিরাপত্তারও। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। হ্যাঁ, 3 আগস্ট নতুন কিছু ঘটতে পারে। জুলাই সনদ 3 আগস্টের আগে যদি হয়েও যায়, যদি সেটা সর্বসম্মত হবে না, তারপরে নতুন কিছু ঘটবে। যেমন রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান আছে, যেটা 3 আগস্ট থেকে এর অপারেশন শুরু হবে। এখন শুধু এনসিপি বাংলাদেশে নতুন কিছু দেওয়ার সামর্থ্য রাখে না। এনসিপি ডাক দিতে পারে, নেতৃত্ব দিতে পারে, উদ্যোগ নিতে পারে, কিন্তু শুধু এনসিপি কিছু করবে এই সক্ষমতা তাদের নেই। এজন্য নেপথ্যে এনসিপি থাকবে, হাসনাত নাহিদরা থাকবে, পিনাকি ভট্টাচার্যের একটা বড় প্ল্যান আছে এখানে, বিশেষ করে 3 আগস্ট থেকে যেটা শুরু হবে, চুপ্পুকে জয় বাংলা করে দেওয়ার প্ল্যান সোজাসুজি বললাম, এবং আমরা এটা প্রকাশ্যে সমর্থন করি। এবং জামাত শিবির অপ্রকাশ্যে হলেও এখানে ভূমিকা রাখবে। দেখেন, এই শিবিরের সাথে নাহিদের যতই দ্বন্দ্ব হোক, 3 আগস্ট নাহিদদের কিছু উদ্যোগ এবং সেটা যদি রাজপথেই লং লাস্ট করে, জামাত শিবির লোকবল, টাকা পয়সা, পানি, নানান কিছু সাপ্লাই দিবেই। শিবিরের সাথে নাহিদদের যে বিষয় দ্বন্দ্ব হবে ওটা ডাকসু ভিপি পদ নিয়ে, কিন্তু জাতীয় রাজনীতির বাস্তবতায় জামাত শিবির এনসিপি কে লোক সাপ্লাই দিবেই। জামাতকে সকাল সন্ধ্যা ওজিফা করে গালি দিলেও লোক সাপ্লাই দিবে। এনসিপির কিছু কিছু এজেন্ডা জামাতের জন্য ওয়াজিব। আসলেই 3 আগস্ট বাংলাদেশে কিছু ঘটবে যেটা হয়তো অকল্পনীয় অনেকের জন্য, আনএক্সপেক্টেড। এই যে নানান রিপোর্ট দেখেন, এসবির রিপোর্ট, সেনাবাহিনীর সতর্কবার্তা, প্রেস সচিবের বক্তব্য যে আগামী 5-6টা দিন খুব গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। আবার কেউ কেউ বলছেন পরাজিত শক্তি এই করতে পারে, সেই করতে পারে। না, এখানে পরাজিত শক্তি কিছু করবে বিষয়টা এরকম নয়। বিপ্লবীরাই 3 আগস্ট নতুন কিছু উপহার দিবে, কয়েক গোষ্ঠী মিলে। চরমনাই এখানে থাকবে, চরমনাই একটা কন্ট্রিবিউশন থাকবে। জামাতেরটা ইনভিজিবল সম্ভব, কিন্তু চরমনাইটা আবার ভিজিবল হয়। যেমন চরমনাইয়ের 10 জন লোক যদি কোথাও যায়, তাহলে এদেরকে মার্ক করা যায় যে এরা চরমনাই করে। তাদের ড্রেস আপ, পোশাক একটা ইউনিফর্মের মতো, টুপি একটা ওয়ান কাইন্ড অফ ইউনিফর্ম, পাসকলি টুপি। কিন্তু জামাত শিবিরকে এনসিপি এটা বোঝা যায় না। 3 আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে। এনসিপি নাহিদদেরকে বাটপার বলি, আব্দুল কাদেরকে ধান্দাবাজ, ইতর শ্রেণীর মিথ্যাবাদী বলি, অল আর রাইট। সাদিক কায়েমকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য নাহিদের অনেক বক্তব্য আমরা খণ্ডন করেছি, করব। বাট 3 আগস্ট যা ঘটবে আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। এনসিপি নেতৃত্বেই ঘটবে। এটা কিভাবে ঘটবে বলে দিই। ওই আওয়ামী লীগ নিষিদ্ধ যেভাবে হয়েছিল, হাসনাত আব্দুল্লাহরা ডাক দিয়েছিল, সাথে শরীফ ওসমান হাদিরা ছিল, ইনকিলাব মঞ্চ ছিল, সবাই এসেছিল, বিএনপি বাদে সব দল এসেছিল, আলেম ওলামারা এসেছিল, কাজী ইব্রাহিমরা এসেছে, আমি গিয়েছিলাম। এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। ওরকম উদ্যোগটা নিবে হয়তো ইনকিলাব মঞ্চ, এনসিপি, এরা প্রথমে শহীদ মিনারে আসবে, সেখান থেকে কোনো ঘোষণা আসবে, তো ওটাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সব দল এক পর্যায়ে, বিএনপি বাদে সব দল কোনো না কোনোভাবে সহায়তা করবে। রাষ্ট্রপতি চুপ্পু জয় বাংলা থেকে শুরু করে আর অনেক দাবি আদায় হবে তখন।
এই জন্য 3 আগস্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমরা দেখতে চাই। এখানে খবরও যেটা এসেছে দর্শক, এনসিপি জানায় আগামী 3 আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন, তাই 64 জেলা থেকে এনসিপি নেতাকর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান রইল। ওদিকে ছাত্রদলও মাঠে থাকবে, শিবিরেরও কর্মসূচি আছে। এখন 3 আগস্ট 64 জেলা থেকে এক প্রকার মহাসমাবেশ হবে এনসিপির। যদি মজার বিষয়, মহাসমাবেশ সরোয়ার্দী উদ্যানে করার মতো কোনো সাহস বা পরিস্থিতি এনসিপির হবে না, কারণ সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করলে লোক হবে না, লোক দেখা যাবে না যে কত লোক। কিন্তু শহীদ মিনার হলে লোক দেখা যাবে, রাস্তায় অল্প কিছু লোক হলে শহীদ মিনার ভরে যায়। জামাতের একটা ইউনিয়ন থেকে যে পরিমাণ লোক এসেছে ওই পরিমাণ লোক হলেই শহীদ মিনার ভরে যায়, অর্থাৎ অল্পের মধ্যে দেখানো যায়। যাই হোক, লোক ওদের তেমন না, এটা ঠিক আছে। জামাত শিবির লোক সাপ্লাই না দিলে তেমন কিছু না, কিন্তু লোক সাপ্লাই দিবে, এবং কত লোক উপস্থিত হয় কি এটা এখানে গুরুত্বপূর্ণ না, কারণ লোক রেডিমেড আছে, রিজার্ভে আছে, জামাত শিবির দিয়ে দিবে। পিনাকির অনুসারীদের একটা বড় অংশ আছে যে যারা জামাত করে, চরমনাই করে বা কিছু করে না, পিনাকি ডাক দিবে, সবাই ওখানে চলে যাবে। এইভাবে হলেও 3 আগস্ট এনসিপি যে ঘোষণা দেবে সেই ঘোষণা বুস্ট করবে, সেই ঘোষণা ছড়িয়ে পড়বে, সেখান থেকে কোনো বিপ্লবী ঘোষণা আসতে পারে। প্রতিটি জেলা উপজেলা সমন্বয় কমিটি নিজ নিজ অঞ্চলে তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে ওই দিন প্রোগ্রামটি সফল করে বাস্তবায়ন করে নির্দেশনা দিয়েছেন এনসিপি সদস্য আক্তার হোসেন। বার্তা শেষে আর বলা, আগামী 3 আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে বলে জানিয়েছে নাগরিক পার্টি এনসিপি। দলের ফেসবুক পেজে নেতাকর্মীর উদ্দেশ্যে দেওয়া দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত বার্তায় কথা জানানো হয়। সে নতুন কিছু কি? আমি বলছি যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র। দেখেন, জুলাই সনদ বিষয়ে কথাবার্তা সরকার বলছে, আসিফ, মাহফুজ এরা গভীর রাতে ফেসবুক পোস্ট দেয়, এবার হবে, ঠিক আছে, ওটা আগেও বলেছিল নাও নেবার, যে এখন নইলে কখনো না। কই, তখন তো আর হয় নাই, এখন তো হচ্ছে, তার মানে আসিফের কথা ভুয়া। যাই হোক, জুলাই সনদ মানলাম যে এক প্রকার হলো, জামাত কোর্টে কেস করুক আর যা করুক, জুলাই সনদ একটা হলো। কিন্তু জুলাই ঘোষণাপত্রটা কি? ঘোষণাপত্রটা কার কাছে? এটা কে দিবে? কিন্তু কথা কিন্তু দুইটা নিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং সনদ। সনদ হচ্ছে সংস্কার বিষয়, আর ঘোষণাপত্র হচ্ছে গণঅভ্যুত্থানের দলিল, ওটা সংবিধানে থাকতে হবে। যেমন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র আছে, যেটা 17 এপ্রিল গ্রহণ করা হয়েছে, অর্থাৎ ঘোষণাপত্রটাও থাকতে হবে। এই ঘোষণাপত্রেরও একটা দফা শহীদ মিনার থেকে হবে, বার্তা বলা হয়, এবং ওখান থেকে এক পর্যায়ে এইগুলো সব একত্র করে চুপটুকে জয় বাংলা করার আন্দোলন শুরু হতে পারে। এটা হচ্ছে চূড়ান্ত নতুন কিছু ব্যাখ্যা। বার্তা বলা হয়, বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা সম্পন্ন করেছে। হ্যাঁ, ওখানে যথেষ্ট সাড়া পেয়েছে, কোনো সন্দেহ নেই, রেসপন্স পেয়েছে। বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে গঞ্জে, শহরে গ্রামে এনসিপি গিয়েছে, কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী। বলেন যে ভাই আপনি কিছু বলেন না কেন? এই যে বাংলাদেশে আওয়ামী লীগ দখল করে নিতে চায়, 5ই আগস্ট হাসিনা পলায়নের 1 বছর পূর্তির ওই 5ই আগস্ট আবার হাসিনা ফিরে আসবে, আবার সরকার গঠন করবে, প্রশিক্ষণ দিচ্ছে। মেজর সাদিক ধরা পড়ছে, তার বউ নাকি আবার এসপি, সেও ধরা পড়ছে। তারা অস্ত্রের ট্রেনিং দিচ্ছিল, বসুন্ধরা একটা কনভেনশন সেন্টার ভাড়া করে 400 লোক নিয়ে ট্রেনিং দিচ্ছিল। আমার না এসব কেন জানি বিশ্বাস হতে চায় না। আমি জানি না আপনারা আমার সঙ্গে করতে পারেন, বাট এই আমলে, এই বর্তমান সময়ে যেখানে আওয়ামী লীগের নামগন্ধ নাই, সেখানে খোদ রাজধানীর বসুন্ধরা একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে 400 লোককে প্রশিক্ষণ দেবে, এর ভিতর আবার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও আছে। আমার বিশ্বাস করতে একটু কষ্ট হয়। তারপরেও যেহেতু সব পত্রিকা ফলো করে বলতেছে, পুলিশ বলতেছে, সেনাবাহিনী বলতেছে, এবং সেনাবাহিনী আবার আজকে বলেছেও যে তারা তদন্ত করে এই মেজর সাদিকের আওয়ামী সম্পৃক্ততা পেয়েছে এবং তার বিচার কোর্ট মার্শালে হবে, মানে সামরিক আদালতে হবে। কিন্তু আমার মনে হয় যে যদি এই মেজর সাদিকের আওয়ামী সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে বরখাস্ত করার পর তার বিচারটা আসলে সিভিল কোর্টে হতেছিল, যেমনটা হচ্ছে মেজর জেনারেল জিয়াউল হাসানের। জিয়াউল হাসানকে প্রথম বরখাস্ত করা হয়, তারপর গ্রেপ্তার করা হয়, তারপর তার বিচার সিভিল কোর্টেই হচ্ছে। এবং এই ঘটনা আমার বিশ্বাস না করার কিন্তু একটা বড় কারণ আছে। কারণ হচ্ছে কি, আমরা তো শেখ হাসিনার 15 বছর দেখেছি, মানে একটা স্বৈরাচার কিভাবে দেশ চালায় এইটা দেখতে দেখতে মনে করেন আমরা একদম এক্সপার্ট হয়ে গেছি। শেখ হাসিনা কিভাবে গোয়েন্দা বাহিনী চালাতো, পুলিশ চালাতো, সেনাবাহিনী চালাতো, র্যাব চালাতো, আমরা তো দেখেছি। আমাদের খেয়াল আছে যে কয়েক বছর আগে হাসিনার আমলে হাওর থেকে শিবির সন্দেহে প্রায় 40 জনের মতো ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল। বলা হয়েছিল যে হাওরে গিয়ে তারা জঙ্গি ট্রেনিং নিচ্ছে। আসলে বুয়েট থেকে নেত্রকোনার হাওরে একটা টিম পিকনিক করতে গিয়েছিল এবং তাদের সবারই দাড়ি টুপি ছিল। এই কারণে বলতেছে যে হাওরে গিয়ে তারা জঙ্গি প্রশিক্ষণ নিতেছিল, নাশকতার বইটি উদ্ধার করা হয়েছে, ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এরকম করে সবাইকে গ্রেপ্তার করা হলো। কিন্তু এটা কি আসলে তা ছিল না তো। শেখ হাসিনার আমলে গোয়েন্দা সংস্থাগুলো সবসময় কোনো একটা ইস্যু এলেই সেই ইস্যু থেকে মানুষের মনোযোগ ডাইভার্ট করে অন্যদিকে নেওয়ার জন্যই একের পর এক নাটক, পরিমণি নাটক, লায়লা মামুন নাটক, এগুলো একটার পর একটা নাটক উপস্থাপন করতো। এবং সেই গোয়েন্দা সংস্থার অনেক লোক কিন্তু এখনো বহাল তবিয়তে আছে, যেটা আমাদের জন্য চরম ব্যর্থতা। আমরা পারিনি, কিন্তু আছে। বর্তমানে ইউনূস সরকারের কিছু উপদেষ্টারা বা কিছু গোয়েন্দা সংস্থার লোকেরা বুঝে হোক না বুঝে হোক, তারা সেই শেখ হাসিনার সেই পুরানো চালি চালতেছে। আমি বলতেছি না মেজর সাদিক নির্দোষ, অবশ্যই মেজর সাদিকের আওয়ামী সম্পৃক্ততা আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু যেভাবে মিডিয়া তাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে, এইরকম আছে বলে আমি বিশ্বাস করি না। সেই অবস্থান আওয়ামী লীগের নাই। ভাই একটা জিনিস আপনারা বোঝেন না কেন, জামাত, বিএনপি, এনসিপি তারা নিজেরা কিন্তু অনবরত দ্বন্দ্ব চলতেছে, বাকযুদ্ধ করতেছে, একে অন্যকে আক্রমণ করতেছে। কিন্তু যখনই আওয়ামী লীগের প্রশ্ন আসে তখনই কিন্তু সবাই এক হয়ে যায়।
এবং বিশ্বাস করেন এই জামাত, বিএনপি, এনসিপি তারা আওয়ামী লীগকে বাংলার 1 ইঞ্চি জমি ছাড় দিবে না। তাহলে আওয়ামী লীগ কিভাবে আসবে? এগুলো মূলত ওই যে বিদেশে বসে বসে ওই যে হাসিনা সহ তার দোসর কামাল তামাল, তারপরে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা মুজি টুজি সহ ওরা আসলে ভারতে পালিয়ে আছে না, ওরা অনবরত বিভিন্ন অনলাইন অ্যাপ কলিং এর মাধ্যমে এদেরকে মিসগাইডেড করতে চায়। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এখন প্রত্যেকটা মিডিয়া দেখে আলোচনা, এ সপ্তাহে কি হবে, এ সপ্তাহে কি হতে যাচ্ছে, হাসিনা কি ফিরে আসবে। একজন মেজর হয়ে চাকরি থাকা অবস্থায় তিনি এমন ছক কষলেন যেই ছকের কারণে আবার আওয়ামী লীগ 1 বছরের মাথায় ফিরে আসতে যাচ্ছে। মানে এরকম বিভিন্ন কথাবার্তা দেখলাম মিডিয়া অনবরত বলতেছে। অথচ আপনারা জানেন যে গণঅভ্যুত্থানে যে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় তার ক্ষমতায় আসার নজির পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এবং এই যে এই গুজব যা কিছু ঘটতেছে তা মিডিয়াতে বড় করে দেখানো, এটা কিন্তু করতেছে খোদ ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি। প্রেস সেক্রেটারি কি বলেছেন যে আগামী 7 দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ক্রুশিয়াল। এবং তারপরেই এই মেজর সাদিকের এসব কাজকর্ম এলো। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে না, আমাদের কোনো নিরাপত্তা ঝুঁকি নাই, কিন্তু এই ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলতেছেন যে আগামী 7 দিন অনেক কিছু করতে পারে, সাবধান থাকবেন। আমি মনে করি যে কিছুই ঘটবে না। এই এক মেজর সাদিক মাদিক ভাই এত সহজ, একটা দেশে পতিত শক্তি এসে ক্ষমতা আবার পুনর্দখল করবে, এত সহজ না। এই আওয়ামী লীগকে 1 ইঞ্চি জমি কেউ ছেড়ে দিবে না, সেই দিন আর নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মেজর সাদিক আজকে 5-6টা মাস ধরে চাকরিরত থাকা অবস্থায় সে ক্যান্টনমেন্টে যায় না, এবং সে কিন্তু পালায়ও নাই, সে তার বাসায় ছিল। তাহলে সেনাবাহিনীর যে গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই, তারা তো হাসিনার আমলে অনেক গুমখুন করছে, এত কিছু করছে। এখন তোমরা দেখো না, তোমাদের একটা মেজর 5-6টা মাস ধরে এসে চাকরিতে না গিয়ে আওয়ামী লীগের লোকের ট্রেনিং দিয়ে বেড়ায়। এই ব্যর্থতার দায় কার? অবশ্যই সেনাবাহিনীর মিডিয়া আইএসপিআর, যেটা আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর, তারা বলতেছে যে তারা ওই সেনা কর্মকর্তাকে আটকের পর তার বিরুদ্ধে অভিযোগ সত্যতা পেয়েছে, এবং সত্যতা পাওয়ার পর সেনাবাহিনী তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে, এবং তার বিচার সামরিক আইনে করা হবে। এবং বলা হয়েছে যে বিদেশে লোক পাঠানোর নাম করে বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন একটি কনভেনশন হল ভাড়া নেয়, এবং সেখানে অভিযান চালানো হয়, তালিয়ে 22 জনকে গ্রেপ্তার করে। এবং সেনাবাহিনী বলেছে তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং গত 13 জুলাই একটা মামলা করে পুলিশ, যে এখানে বসুন্ধরাতে একটা গোপন প্রশিক্ষণ হয়েছে, এবং সেখানে অনেকে অংশ নেয়, সঙ্গে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও ছিল, এবং এদের এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা। মেজর সাদিককে গত 17 জুলাই তার বাসা থেকে, উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে সেনা হেফাজতে নেওয়া হয়, এবং যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়। এবং সে একটা মেজর, নাম সাদিক, এবং তার স্ত্রীর নাম হচ্ছে এএসপি সুমাইয়া জাফরিন, মানে সহকারী পুলিশ সুপার। সুতরাং এই স্বামী স্ত্রী 2 জন সরকারি কর্মকর্তা, এবং তারা যে এই পতিত আওয়ামী লীগের আমলেই তারা এই আওয়ামী লীগ করার কারণে চাকরি পেয়েছে কোনো সন্দেহ নাই। তাহলে এই 2 জন স্বামী স্ত্রী, একজন পুলিশের বড় কর্মকর্তা, একজন সেনাবাহিনীর মেজর, তারা এই যে ঢাকা শহরের বুকে উত্তরার মতো জায়গায় বসে তারা চক্রান্ত করলো, বসুন্ধরা ট্রেনিং করলো, এটা কি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নয়? এটা কি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যর্থতা নয়? সে এতদিন কোথায় ছিল? তাকে কি জবাবদি করা হয়েছিল? তুমি চাকরিতে আসো না কেন? করা তো হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে তার বিচার আসলে হবে কিনা। দেখুন, তার বিচারের ব্যাপারে আমি একটু সন্দিহান। আসলে বর্তমানে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক কর্মরত আছেন যারা জুলাই মাসে অনেক গুম খুন হত্যার সঙ্গে জড়িত, কিন্তু যে কোনো কারণেই হোক তাদের বিচারটা করা যাচ্ছে না। যারা গুম করেছে, খুন করেছে, আয়না করেছিল, তারা হাসিনা পালিয়ে যাওয়ার পর এই বর্তমান ইউনূস সরকারের আমলেও বহাল তবে থাকবে, এটা আমাদের জন্য দুঃখজনক। একটা উদাহরণ দিই। এই যে আপনারা দেখেছেন না, আপনারা তো সবাই দেখেছেন যে লেফটেন্যান্ট কর্নেল রেদন নামে একটা লোক, সে AK-47 ছাত্রদের গুলি যাচ্ছে, এটা কিন্তু আল জাজিরা দেখেছে। কিন্তু AK-47 দিয়ে ছাত্রদেরকে অনবরত সে গুলি করতেছে, সেনাবাহিনীর লোক। এবং ওই দিন ওই এলাকায়, মানে যেদিকে তিনি গুলি করতেছেন সেদিকে প্রায় 22 থেকে 23 জন ছাত্র মারা গিয়েছে। তো সেই লেফটেন্যান্ট কর্নেল রেদন কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। তার বিচার হয়েছে সামরিক আদালতে। কি বিচার? বিচার হয়েছে তাকে সামরিক আদালত তীব্র ভৎসনা করেছে। ভৎসনা বলতে এই বেটা তুই এটা করলি কেন, আর করা যাবে না সেই, এবং 6 মাসের জন্য তার প্রমোশন সাসপেন্ড করা হয়েছে। মানে আগামী 6 মাসে তার কোনো প্রমোশন হবে না। তো এই যদি হয় সামরিক আদালতের শাস্তি, যেই লোক AK-47 দিয়ে নিরীহ ছাত্রদের উপরে গুলি করে হত্যা করেছে, যার প্রমাণ সম্পূর্ণ মিডিয়াতে, এবং কি আল জাজিরা রিপোর্ট করেছে এই তো 1 সপ্তাহ আগে, তো তার যদি সাজা হয় তাহলে তো আমরা অবশ্যই আশাবাদী নই এই সামরিক আদালত নিয়ে। তো তারপরে দেখি আসলে সামরিক আদালতে কি বলা আছে। বলা আছে যে র্যাঙ্কের ভিত্তিতে কোর্ট গঠন করা হয়, এবং সেখানে আসামির পক্ষে একজন কর্মকর্তা ডিফেন্ডিং অফিসার হিসেবে কথা বলার সুযোগ পায়, এবং উভয় পক্ষের এই যুক্তিতর্কের রেকর্ডও রাখা হয়। এবং রায় দেওয়ার পর যদি আসামির কোনো আপত্তি থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি আপিল করতে পারেন। কিন্তু এই মামলা সিভিল কোর্টে লড়া যায় না। ক্ষেত্র বিশেষে কোর্ট মার্শাল কাউকে মৃত্যুদণ্ড দিলেও দিতে পারে, যাবজ্জীবন দিতে পারে, 3 মাসের কারাদণ্ড, অথবা শুধুমাত্র চাকরি থেকে বহিষ্কার করা যায় মনে করতে পারে। এটা নির্ভর করবে অপরাধের ধরন এবং মাত্রা হিসাবে। তো আমরাও দেখি আসলে কি বিচার হয়। একজন সেনাবাহিনীর মেজর হয়ে যিনি সেই পলাতক লীগের সঙ্গে যোগসাজশ করে ঢাকা শহরের মতো জায়গায় এই সময়ে, যেখানে এখন 1 বছরও শেষ হয় নাই গণহত্যা, হাসিনা গণহত্যা, এই সময় সে ট্রেনিং দিবে, এগুলো করবে, এগুলো মেনে নেওয়া যায় না। তার দ্রুত বিচার হবে। বাট এটাকে যেভাবে পত্রিকাতে বা বিভিন্ন মিডিয়াতে হাইলাইটস করা হচ্ছে, বা শফিকুল আলম বলতেছেন সজাগ থাকতে হবে, মানে কি ঘটে যাবে, বিভিন্ন মিডিয়াতে আমি দেখতেছি, মানে তারা বেশি ভিউ পাওয়ার জন্য বলতেছে কি ঘটবে আগামী 7 দিন, কি ঘটতে যাচ্ছে আগস্ট মাসে, কি ঘটতে যাচ্ছে 1 আগস্ট, আবার কি আওয়ামী লীগ ফিরে আসবে, এই ধরনের বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলে। আমি জানি না এদের উদ্দেশ্য কি। এই আওয়ামী লীগকে তারা মানুষের মনে কারাগারে অন্যান্য যারা আছেন তারা
তাকে কোনো রকম রক্ষা করে বাঁচিয়ে নিয়েছেন সেখানের নিরাপত্তা রক্ষীরা। প্রিয় দর্শক, ইতিমধ্যে যে নিউজগুলো আমরা পেলাম যে 161 জন ভিআইপি আওয়ামী লীগ নেতা আছেন কারাগারের মাঝে। 161 জনকে এখন নিরাপত্তা দেওয়া কারারক্ষীদের জন্য কঠিন হয়ে পড়ছে। কারাগারের ভিতরে অন্যান্য কয়েদিরা আওয়ামী লীগ নেতাদেরকে পেলেই 4-5 জন মিলে গণা দোলাই দিচ্ছে কারাগারের ভিতরে, আর বলছে তোরা দেশটাকে এভাবে ধ্বংস করেছিস, তাই তোদের জায়গা দুনিয়ায় নাই। সেইভাবে তাদেরকে প্রত্যেকটা কারাগারই এই সংবাদগুলো পাওয়া যাচ্ছে, স্পেশালি কেরানীগঞ্জে এবং গাজীপুরে। এই দুইটা জায়গায়, ঢাকার দুই পাশে এই দুইটা কারাগারে এই ঘটনাগুলা বেশি ঘটছে। ইতিমধ্যে 161 জন ভিআইপির মধ্যে 59 জনের অবস্থা এত বেশি নাজুক যে তাদেরকে মানুষ পেলেই খেপে যা এবং মানুষ তাদের উপরে চড়াও হয়। সেই কারণে সেই 59 জনকে এখন কেরানীগঞ্জে ভিআইপি একটি আলাদা সেলে নিয়ে গিয়েছে, যেখানে অন্যান্য কয়েদিরা সেই সেলে না যেতে পারে, না হাঁটতে পারে। কারণ ওরা হাঁটতে বাইর হলে, ওরা যদি রুম থেকে বের হয়, খাবার নিতে বের হয়, যা কিছুতেই ওরাদেরকে পায়, নামাজ পড়তে, হাঁটতে, বিকেলে ঘুরতে, কোথাও ওরা শান্তিতে নাই। এবং সেই কারণে আজকে বাংলাদেশ সরকার কারারক্ষীদের ভিতরে যারা খুব বিচক্ষণ, সাহসী এবং শৃঙ্খলাবদ্ধতার জন্য পুরস্কার প্রাপ্ত যারা কারারক্ষী আছে, তাদেরকে সারা বাংলাদেশ থেকে স্পেশাল ভালোগুলাকে এখন কেরানীগঞ্জে এবং গাজীপুরে আনা হয়েছে। জানা গেছে যে তাদের মাঝে চেষ্টা চলছে যে নিরাপত্তাটা অন্তত কারাগারের ভিতরে তাদেরকে দিতে হবে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা কারাগারের ভিতরে ঘটে যা, সাধারণ কয়েদির হাতে যদি কেউ মারা যা, তখন দেশের সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহিতা কঠিন হবে। সেই কারণে সরকার সচেতন, যাতে করে জনগণ মানে অন্যান্য কয়েদি যারা ছোটখাটো মানে অপরাধ করে যারা কারাগারে আছেন, ওরা এখন পেলেই আওয়ামী লীগ পেলেই চলে, আওয়ামী লীগ পেলেই ভর্তা বানানোর জন্য, আলুর ভর্তা বানানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। এটা শুধু ভিতর নয়, বাহির আর ভিতর এখন আমরা দেখছি যে আওয়ামী লীগের জন্য দুইটা জায়গায় একই অবস্থা। তাই আওয়ামী লীগের সাথে দুস্তি, বন্ধুত্ব, সহযোগিতা, ভালোবাসা করতে সবাই সাবধান থাকবেন। কারণ আপনি ধরেন একেবারে মসজিদের ইমাম সাহেব হন, আর একেবারে মাদ্রাসার প্রিন্সিপাল হন, কলেজের শিক্ষক হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, মানুষ যদি জানতে পারে যে আপনি কোনো আওয়ামী লীগের শেল্টার দিচ্ছেন, তার কাছ থেকে টাকা পয়সা খেয়ে তাকে ভারতে পাচার করার জন্য সহযোগিতা করেছেন, অথবা আপনার মাধ্যমে বাংলাদেশে সে কোথাও লুকিয়ে আছে, তাহলে কিন্তু আপনার খবর আছে। এই খবর কিন্তু বাহিরের মানুষ করে ফেলবে। এটা কিন্তু আমাদের দেশের একটা নিয়ম নয় শুধু, এটা বিশ্বব্যাপী নিয়ম। যদি একটা আন্দোলন, জাগরণ কারাগারের ভিতরে হয়, এটা প্রভাব বাহিরে চলে আসে, আবার বাহিরে হলে এটা কারাগারের ভিতরে চলে যায়। কারণ কারাগারের ভিতরেও তারা সংবাদগুলা নিয়মিত পাচ্ছে, বাহিরে কি ঘটছে, কি হচ্ছে, সবকিছু কিন্তু তারা নিয়মিত কারাগারের ভিতর থেকে পাচ্ছেন। সেই কারণে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তখন সন্ত্রাসী যাক আর রাজনৈতিক সন্ত্রাসী যাক, কাউকে কারাগারের ভিতরেও ছাড় দিচ্ছে না। এটার প্রমাণ আমরা আজকে পেলাম যে একজন মুমূর্ষ অবস্থা, নাম প্রকাশ করেননি, কিন্তু একজনকে মুমূর্ষ করে ফেলেছিলেন। তারপরে তাকে কয়েকজন নিরাপত্তা যারা ভিতরে আছেন, কারাগারে যারা চাকরি করেন, তারা কয়েকজন মিলে 4 জনের হাত থেকে একজনকে রক্ষা করে কোন রকম তাকে আলাদা সেলে নিয়ে রেখেছেন। তার মানে একটা ঘটনা ইতিমধ্যে ঘটে যাওয়ার অবস্থায় চলে গিয়েছিল। তাই আমি বলবো যে বাংলাদেশের মানুষ জানোয়ার চিনা শিখে ফেলেছে, আর নতুন জানোয়ার হওয়ার সুযোগ নাই। যদি নতুন জানোয়ার, আমরা আতঙ্কিত। তাদের মধ্যে যে মুনাফিকি, এটা কি বুঝতে পারছেন? উগ্রপন্থা বলতে, দক্ষিণ পন্থা বলতে তারা মুসলমানকে বুঝাচ্ছে। বেশি বেশি মুসলমান এখন মসজিদে যায়, বেশি বেশি মুসলমান এখন তাদের অধিকারের ব্যাপারে সচেতন। প্রচুর মুসলমান আছে যারা এখন মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য নিয়ে কাজ করছে। এই কাজ করার কারণে বিএনপির দিক থেকে কিন্তু মানুষের ভোটের যে মোহ ছিল সেটা সরে গেছে। বিএনপির প্রতি মানুষের ঐতিহাসিক একটা আশা ছিল যে মানুষের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য, তামাদ্দুনকে সংরক্ষণ করবে, মানুষের মুসলমানিত্বকে তারা সম্মান করবে। আওয়ামী লীগ যেমন কোরআন শরীফ পেলেই জঙ্গি বই বলে ধরিয়ে দিত, ইসলামের কোনো কোরআন হাদিস বা ইসলামের ইতিহাসের কোনো বই পেলেই জঙ্গি বলে ধরিয়ে দিত। বিএনপি এখন সোজা সেই পথ ধরেছে, তাদের নিজেদের কোনো বয়ান নেই। স্পষ্টতর আরও একটি ব্যাপার, সেটা খেয়াল করলে দেখবেন, বিএনপির লোকেরা যখন জামায়াতকে আক্রমণ করে কথা বলে, তখন মনে হবে যে এরা আওয়ামী লীগ করে। আবার যখন এরা বিরোধী দলে থাকে, যখন আওয়ামী লীগকে আক্রমণ করে কথা বলে, মনে হবে যেন এরা জামায়াত করে। আসলে এদের নিজস্ব কোনো কথা নেই, নিজস্ব বয়ান আজ পর্যন্ত দাঁড় করাতে পারেনি। আরেকটি চমৎকার বিষয় খেয়াল করলে দেখবেন, আওয়ামী লীগ নিজেদের প্রধান শত্রু মনে করে জামায়াতকে, একইভাবে বিএনপিও নিজেদের প্রধান শত্রু মনে করে জামায়াতকে। ব্যাপারটা কি আপনাদের অনুগোচরে, চোখে, মনে, মগজে, মননে এসেছে? নিশ্চয়ই এসেছে।
আওয়ামী লীগেরও প্রধান শত্রু জামাত, বিএনপিরও প্রধান শত্রু জামাত। মনস্তাত্ত্বিকভাবে অথবা আইডিওলজিক্যালি, নৈতিকভাবে তাহলে জামায়াত কত বড় শক্তি এখানে একটা অনুমান করা যায়। আমি বলছি না জামায়াত আওয়ামী লীগের চাইতে, নিষিদ্ধ সন্ত্রাসী আওয়ামী লীগের চাইতে বড়, বলছি না বিএনপির চাইতে বড়, বলছি তাদের নৈতিক অ্যাক্টিভিটিস, তাদের সততা, দক্ষতা। তার মানে এটা বলছি না যে জামাত ফেরেশতাদের দল। এখানেও দুই একটা ভারতপন্থী দালাল আছে, দুই একটা শয়তান আছে, দুই একটা দুর্নীতিবাজ আছে। আসার কথা হলো এটা, এরা যখন জানতে পারে এখানে দুর্নীতিগ্রস্ত লোক আছে, তখন এদেরকে কিন্তু সাসপেন্ড করে, আর বিএনপি প্রমোশন দেয়, উপরে উঠায়। সন্ত্রাসীরা কি করে? উপরে উঠায়। সন্ত্রাসী মানে আওয়ামী লীগ। যাই হোক, বিএনপিকে আমরা এখনো পুরো সন্ত্রাসী বলতেছি না, তবে তারা সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এরপরে দেখেন ওয়াকারের ঘনিষ্ঠ সেই মেজর সাদেক, বসুন্ধরা ষড়যন্ত্রের হোতা, বসুন্ধরা বিদ্রোহের হোতা, তার নামে তার জন্য তদন্ত কমিটি হয়েছে। আরেকজন মেজরের নামেও তদন্ত কমিটি হয়েছে, তার নাম উল্লেখ করা হয় নাই, তার নাম হলো জাহাঙ্গীর। এই বসুন্ধরা বিদ্রোহে এই যে আর্মির ভিতরের লোকেরা আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছে, এটা হলো স্নেহ প্রধান। সেনাপ্রধানকে এখন আর সেনাপ্রধান বলবেন না, এটা হলো স্নেহ প্রধান, মানে স্নেহের সেনাবাহিনী। এটা শেখ হাসিনার স্নেহের সেনাপ্রধান না, স্নেহের প্রধান। এটার আসলে মূল হোতা, মাস্টার মাইন্ড হইল ওয়াকার। এই বাংলাদেশে ওয়াকারের গুলিতে, ওয়াকারের নির্দেশে যদি কাউকে মারা হয়, সেটা যেন আমাকে প্রথম মারা হয়, এটা আমি বলে রাখলাম। আমি ওকে ভয় পাই না। ও একটা চোর, বাটপার, দেশদ্রোহী, ভারতের প্রতি তার ওর আনুগত্য, তার পরিবার বেঈমান, সেই বেঈমান, এবং তার পরিবারের শাড়ির টাকা, তার বাচ্চা কাচ্চার পড়াশোনার টাকা হয় আমাদের ট্যাক্সের টাকায়। আমার ট্যাক্সের টাকায় যেন তার বেতন না হয়, আমি এটা চাই। আর এই যে মেজর সাদেক ধরা খেয়েছে বসুন্ধরা বিদ্রোহে, বসুন্ধরা ষড়যন্ত্রে, এটার মূল এই হইল কে জানেন? জেনারেল জাহাঙ্গীরের জামাই। জাহাঙ্গীর বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর না, সে রানিং, পলাতক এখন, সে আওয়ামী লীগের জামাই। ডক্টর ইউনূস যে গেম দেখালো বাণিজ্য, বা তার যে উপদেষ্টা, ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা কে জানেন? বাণিজ্য উপদেষ্টা ডক্টর খলিল, বাণিজ্য নিরাপত্তা উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিল। এই খলিলের সাফল্যেই আমরা এই ট্যারিফে সাফল্য পেয়েছি, যেখানে ভারত পেয়েছে আপনার 25%, জানেন? বাংলাদেশ পেয়েছে 20, পাকিস্তান 19। তাহলে এটা আমাদের একটা বিশাল, অথচ ভারতের সরকার চেয়েছে আমরা যেন আমেরিকার সাথে আলোচনাই করতে না পারি। এটা একটা খলিলের সাফল্য ভাই, এটা তাকে সাধুবাদ দিতেই হবে, এটা ধন্যবাদ দিতেই হবে। কিন্তু আশ্চর্য ব্যাপার দেখবেন, বাংলাদেশের কোনো মিডিয়াতে এই সাফল্য নিয়ে আলোচনা হচ্ছে না। খলিল যে সফল হলো, ডক্টর ইউনূস যে সফল হলো, এটা নিয়ে তারা কোনো রকম আলোচনা করছে না। এই বাণিজ্য চুক্তি ঐতিহাসিক, ডক্টর ইউনূসও বলেছেন। বনশ্রী, রামপুরা এলাকায় শুধুমাত্র বসুন্ধরাতে যে সন্ত্রাসীরা প্রশিক্ষণ নিচ্ছে তা কিন্তু না, বনশ্রী, রামপুরাতেও তারা এই প্রশিক্ষণ নিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের সদস্যদেরকে আরো বেশি সন্ত্রাসী করার জন্য, আরো বেশি সহিংস হবার জন্য, মেসাকার করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এই বনশ্রী, রামপুরা, বসুন্ধরা, এটার জন্য অর্থায়ন করছে কে জানেন? চ্যানেল 24-এর মালিক একে আজাদ, ভদ্রলোক। সে কিন্তু ভদ্রলোক, ভালো লোক নয়। এই পৃথিবীতে অনেক লোক আছে যারা ভদ্র কিন্তু ভালো নয়, আবার অনেক লোক আছে অভদ্র কিন্তু সৎ। ধরেন ব্যবহার ভালো না, তুই তোকারি কথা বলে কিন্তু সৎ। আমার একটা ফ্রেন্ড আছে, ধরেন সুমন, সে কিন্তু ব্যবহার ভালো না, ঠিক আছে, সে কিন্তু সৎ। ইসমাইল হোসেন সুমন, ঠিক আছে, সে এমনি সৎ, ব্যবহার ভালো না, ভালো এমনি। এরকম অনেক লোক আছে ভালো, কিন্তু আপনার সাথে এত মিটা কথা কইব না সে, ঠিক আছে। এটাও যে গুরুত্বহীন তা না, আল্লাহ রাসূল এটাকেও গুরুত্ব দিয়েছেন, কিন্তু সততার গুরুত্ব আরো বেশি। ঠিক একইভাবে অসংখ্য লোক আছে ভদ্রলোক কিন্তু ভালো লোক না, সৎ লোক না, বুঝছেন কিন্তু কথাটা, এখানে ডিফারেন্ট আছে। সে ব্যবহার এত মিষ্টি মধুর, মানুষকে মোটিভ করে ফেলবে, আপনি কতক্ষণ কথা বললে তার সাথে আপনি তার ভক্ত হয়ে যাবেন। এরকম অনেক মানুষ আছে, কিন্তু সে কিন্তু সৎ না,
সুন্দর ব্যবহারকে কাজে লাগিয়ে সে কিন্তু খারাপ আচরণ করে, আপনাকে মিথ্যা কথা বলবে, আপনাকে ধোঁকা দিবে, আপনাকে আরেক দিকে ডাইভার্ট করে নিয়ে যাবে, আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে দিবে না। এরকম অনেক মানুষ রয়েছে। মানুষের ক্ষোভ, ভারত আমাদেরকে বন্যায় ডোবায়, খরায় শুকায়। বলেন তো 54 বছরের ইতিহাসে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশের কি উপকার করেছে ভারত? একটা উপকার। এখানে ভিডিও বন্ধ করে দেন, আর দেখার দরকার নাই, লেখেন, কমেন্ট বক্সে লেখেন কি উপকার করেছে ভারত আমাদের এই স্বাধীনতার পর থেকে। মানে 54 বছরের ইতিহাসে ভারত আমাদের কোন উপকার করেছে বলতে পারবেন? আমার চোখে পড়ে না। আর ভারত আর আওয়ামী লীগ তো একই কথা। আওয়ামী লীগ এ দেশে আমি আগে কি বলতাম, ধরেন 22 সালে 19 সালে, যে আপনি ভয় পাচ্ছেন তাহলে আওয়ামী লীগের নাম করে ঘুম থেকে উঠে আওয়ামী লীগের নামে থুতু ফেলুন, নামাজে বদদোয়া দেন, একবার রোজা রেখে ফেলেন, কাজ হয়ে যাবে। চট করে ঘটনা ঘটে যাবে। আসলে ঘটে গেছে, পালাইছে। সবাই অনেক ভালো থাকবেন। বিএনপির মুনাফিকি, এই যে বল, আবার স্মরণ করাই দিই। দেখেন, সালাউদ্দিন হাটহাজারিতে গিয়ে হেফাজতের সাথে দেখা করছে, বিএনপির মহাসচিব এই চরমনাইয়ের সাথে দেখা করছে। রহস্যময় দেখা না, এগুলা রহস্যময় সাক্ষাৎ না। আর ঠিকই আপনার প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে বলে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, জঙ্গিদের উত্থান হচ্ছে। রহস্যময় কথা না এগুলা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এদের মুনাফিকি মনে রাখবেন। আসসালামু আলাইকুম। পুলিশ তাদের উপর মারমুখী হলে তারা পুলিশের সাথে সংঘর্ষে যাবেন এবং তাদের কাছে প্রচুর অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছে, অর্থ সাপ্লাই দেওয়া হয়েছে। পুরো ঢাকা ক্লাবস করে দিয়ে তারা ঢাকার মধ্যে অবস্থান নেবেন। এদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, এরা কোথায় কোথায় থাকবে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমার একটা বানানোর খবর না, এগুলো গোয়েন্দা টিমের তথ্য। সেই সূত্রগুলো থেকে আমি আপনাদের খবরগুলো দিচ্ছি। তারা এইভাবে পরিকল্পনা করে পুরো ঢাকাকে অচল করে দেওয়ার প্ল্যান করেছে। সর্বশেষ সেই সূত্রে পুলিশের কয়েকটি গোয়েন্দা ইউনিট এই তথ্য পায় এবং তাদের ধরে 16 জনকে গ্রেফতার করা হয়। বাকিদের বিরুদ্ধে এখন অভিযান চলছে এবং বলা হচ্ছিল যে তারা যখন ঢাকা আন্দোলন শুরু করবে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢুকে পুরো ঢাকাকে অচল করে দেবে এবং পুলিশ কোনো প্রকার সহযোগিতা করবে না, কারণ পুলিশের সিনিয়র একটা পর্যায়ে রদবদল করা হয়েছে। এরা অসহায় হয়ে যাবে, কারণ এদের বন্দুক, তখন এদের কনস্টেবলরা এদের মাথায় বন্দুক ঠেকিয়ে দেবে। সেনাবাহিনীর মধ্যে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে সে আওয়ামী লীগের রেখে যাওয়া ব্যক্তিরাই বসে আছেন। সেনাবাহিনী পুলিশের পক্ষে দাঁড়াতো না বা সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতো, এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি জানি না সেনাবাহিনীর সম্পর্কে যে তথ্যটি আসছে সঠিক ব্যাটিং। তো সেনাবাহিনীর মধ্যেও বিজিবিকে মাঠে নামালে বিজিবিও অ্যাক্টিভলি কাজ করছে না। এখন পর্যন্ত বিজিবি প্রধানকে আওয়ামী লীগের রেখে যাওয়া সেই ব্যক্তি। তো সবকিছু মিলে ইউনিট সরকার শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে আরেকটি পাল্টা কু করার সুযোগ তৈরি করে দিয়েছেন। ইউনিট সরকার তার এনজিও ফোরামের লোকগুলোকে ক্ষমতায় বসিয়ে রেখেছেন। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যারা এখন ক্ষমতায় বসে আছেন, ক্ষমতার চেয়ারে আছেন, এদেরকে টাকা দিলে আপনি যে কোনো জায়গায় বহাল হতে পারবেন। আপনি যদি কোনো ডিসি কে বদলি করবেন, ডিসি যায় যদি কোন একজন উপদেষ্টার পিএস এপিএস এর মাধ্যমে একটা বড় অ্যামাউন্ট দিয়ে আসছে, তিনি সেই পদে বহাল আছেন। অনেকের চাকরি শেষ হয়ে গেছে, অনেকের রিটায়ার্ড গেছে, কিন্তু এখনো সেই পদে বহাল আছেন, কারণ উপদেষ্টাদের পিএসদের টাকা দিয়ে তারা সেই পদগুলো এখনো বহাল আছে। একজন দুজন না, এরকম অজস্র ব্যক্তির আছে। তো এই বিষয়গুলো এখন পর্যন্ত সরকারের ভেতরে আমি বলবো যে হাসিনাকে আবারও বাংলাদেশে রাজনৈতিক ভাবে প্রবেশের একটা রাস্তা করে দিচ্ছে আমাদের নেপথ্যের অর্থলোভী ষড়যন্ত্রকারীরা। তো বলা হচ্ছে এসবির পক্ষ থেকে, ডিবির পক্ষ থেকে, এনএস এর পক্ষ থেকে বলা হচ্ছে আগামী 7 থেকে 8 দিন বাংলাদেশ একটা ক্রুশিয়াল টাইম পার করতে পারে। যে কোনো সময় আওয়ামী লীগ বড় একটা ম্যাসাকার, হত্যাযজ্ঞ চালাতে পারে। শুধু এখানেই না, বিভিন্ন ভবনে, স্কুল, কলেজে বড় রকম করে দুর্ঘটনা ঘটতে পারে। কোথাও বোমা পেতে রাখার ঘটনা, কোথাও বিস্ফোরণ, কোনো বাসে, কোনো উপদেষ্টার বাড়িতে, কোনো বিএনপি জামাত নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। অর্থাৎ আগামী 7 থেকে 8 দিন বাংলাদেশ একটা বড় রকম কি বলবো অরাজকতার দিকে যেতে পারে। সকল বিষয় এই সরকার এখন সর্বোচ্চ সচেতনতার জন্য তারা পুলিশ বাহিনীকে বললেও, পুলিশ বাহিনী তো আওয়ামী লীগের লোকগুলি বসে আছে। পুলিশের ডিএজি, আইজি, গোয়েন্দা শাখার প্রধান, ডিসি, এরা তো মাঠে কাজ করে না খুব একটা। এরা এদের টিমকে নির্দেশনা দেয়। টিমগুলো আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া সব কনস্টেবল, এসআই সবগুলি তাদের আমলের লোক। এরা কতটুকু কাজ করবে? দেখা গেছে এদিক থেকে ওইদিকে কিছু রদবদল করা হয়েছে। তো আওয়ামী লীগ মাঠে নামার সঙ্গে সঙ্গে পুলিশের মধ্যে ফাটল ধরবে, বিজিবির মধ্যে ফাটল ধরবে, সেনাবাহিনীকে কল করলে সেনাবাহিনীও সহযোগিতা করবে না। এরকম অনেকগুলো বিষয় দিল্লি থেকে পরামর্শের আলোকে এগুলো করা হচ্ছে। এখন দিল্লি থেকে সরাসরি শেখ হাসিনার নির্দেশে এই কাজগুলো করা হচ্ছে। এগুলি মানে আমাদের দৈনিক পত্রিকাগুলোতে খবরগুলো আসছে। এখন আসলে করণীয়টা কি? করণীয় হলো দ্রুত সময়ের মধ্যে পুলিশের মধ্যে একটা রদবদলের প্রয়োজন আছে। দ্রুত সময়ের মধ্যে যাদেরকে গ্রেফতার করেছে সরকার, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে বাকি সবার নাম জেনে নেওয়া। পুলিশের মধ্যে কারা কারা আছে তাদের নাম সংগ্রহ করা, সেনাবাহিনীর মধ্যে কারা কারা আছে তাদের নাম সংগ্রহ করা, কারা শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে এস্টাবলিশ করছে তাদের প্রত্যেকের নাম ধরে দ্রুত সময় তাদের গ্রেফতার করা। এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোতে আমাদের শহীদ ভাইয়েরা রাষ্ট্রদ্রোহী। এখন পর্যন্ত আইনি কাঠামোতে কেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান করা গেল না? আমরা সবাই জান দেওয়ার জন্য রাস্তায় নামছি, তখন জাতীয় ঐক্য কমিশন রাত 12টা পর্যন্ত মিটিং করে গত 1 বছর করছি
তখন রাত 12টা পর্যন্ত মিটিং করেন নাই কেন? একটা ঘোষণা আমাদেরকে সনদ দেওয়া হইল, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছি একটা কেমন ঘোষণা দেওয়া যায়, চ্যাট জিপিটি একটা দিয়েছে, প্রিন্ট দিয়ে সবাই দিয়ে দিয়েছে কি ভাই এই চ্যাট জিপিটির জুলাই সনদ আমরা মানি না। আপনারা জানেন, আমাদেরকে অনেকে জানতে চাচ্ছেন আগামী 3 তারিখ যে কফিন মার্চের ঘোষণা করেছি আমরা, তা হবে কিনা? বাংলাদেশ আজকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটু সুবিধা হলো। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।